জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা বৈঠক করেছে বিএনপি। বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শুরুর আগে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াদ জানান, বিএনপির সাথে কিছু বিষয়ে একমত ও কিছু বিষয়ে বিরোধ রয়েছে। প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে দল। তিনি জানান, রাষ্ট্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করে সংস্কার করতে হবে। সংসদের উচ্চ কক্ষ 100 সদস্য হবার বিষয়ে একমত বিএনপি। প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। তার আগে পর্যন্ত এই অবস্থানগুলো আপনারা দেখছেন। আবারও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই। আমরা সময় ক্ষেপণ না করে যাতে আমরা আজকে শেষ করতে পারি, সেদিকে আপনাদের একটু সহযোগিতা করবেন। সংবিধানের যে অংশটা বিচার বিভাগের, সেটা হচ্ছে আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত। এখানে 20টা আর্টিকেল আছে। এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন। তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে। ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী বেঞ্চ যেন বিভাগগুলোতে করা হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সেই আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গুরুত্ব বিবেচনায় 6 মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় প্রথমে থাকবে বলে আদেশে বলা হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির। এদিন আজহারের আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগে আসেন। পরে মিয়া গোলাম পরওয়ার বলেন, 5 আগস্টের পর হয়রানির শিকার ব্যক্তিরা মুক্ত হলেও এখন পর্যন্ত এটিএম আজহার মুক্ত না হওয়াটা দুঃখজনক। গুরুত্বের বিবেচনায় এবং এই মামলার উচ্চতার বিবেচনায় এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণের বিবেচনায় এই মামলাটি আগামী 6 তারিখে 1 নম্বর আইটেম হিসেবে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। এর পিছনে মূল কারণ হলো, যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেই রায়টি দিয়েছিলেন 5 সদস্য বিশিষ্ট বিচারপতি, আর এখন আজকের যে বেঞ্চ ছিল এটি ছিল 4 সদস্য বিশিষ্ট। এই জন্য এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই 8 মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন, কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন। রাজধানী চাংখারপুলে 5 আগস্ট 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 4 সপ্তাহ সময় আবেদন করেন প্রসিকিউশন। তখন ট্রাইব্যুনাল 25 মে দিন ধার্য করেন। সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই 4 সপ্তাহ সময় যেটা নিলাম, এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। পরবর্তী তারিখ কতই মে? 25শে মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করতে সক্ষম হব।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে গত 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। বিশ্ব এই মুহূর্তে বিভিন্ন সংকটের চাপে জর্জরিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সর্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে। কাতারের দোহায় অনুষ্ঠিত আটনা শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে কাতার পৌঁছলে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। রংপুর বিভাগের 3 জেলায় বিএনপির 31 দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা চলছে। সকাল 10:30 থেকে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন, গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তন এবং কুড়িগ্রাম আলমাস কমিউনিটি সেন্টারে এই কর্মশালা শুরু হয়। বিকেলে 3 জেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণপরিবহনের যানজটে যখন নাকাল নগরবাসী, ঠিক তখনই নতুন করে যানজটের অন্যতম বাহন হিসেবে এখন পরিচিতি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ন্ত্রণহীন এই বাহনটি এখন রাজধানীবাসীর গলার কাটা। যদিও উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এই বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। সাধারণ মানুষ বলছেন, তদারকি না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ক্রমেই পরিণত হচ্ছে আতঙ্কে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ উপর ধারাবাহিক 5 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। রাজধানীর রাজপথ কিংবা অলিগলিতে এখন অবলীলে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, যার দরুন হরহামেশাই ঘটছে নানা দুর্ঘটনা। আর এমন প্রেক্ষাপটে নগরবাসী যখন এই বাহন নিয়ে উদ্বিগ্ন, তখন আমরা জানতে চাই সিটি কর্পোরেশন কি করছে। এমন প্রশ্নের উত্তর জানতে উত্তর সিটি কর্পোরেশনে গেলে অফিসে থাকা সত্ত্বেও অটোরিকশা নিয়ে কথা বলতে নারাজ তারা। তবে কৌশলে মিলে গেল মূলত প্যাডেল চালিত আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা কত। উত্তর সিটি কর্পোরেশনের কতগুলো রিক্সা আছে? 30,162টা। অটো চার্জার সবগুলো মিলে ওটা আমাদের কাছে লাইসেন্স তো আপনি দেন, এই জন্যই আমিও লাইসেন্স দিই না, সার্গর স্বাক্ষরের লাইসেন্স হয় মনে তো হয়, কিন্তু এখানে প্রসেস তো এখান থেকে হয়। প্রসেস তো আমি আমি রুট লেভেলের মানুষ, সেটাই তো না স্যারের কাছে চলেন তো ভাই। আমি এখন বুঝেন না কেন, আমি ওই জায়গায় পিওন চাপড়াচ্ছি মানুষ। সহজ করে বলি 30,162টা রিক্সা আমাদের আছে। সেটা কিভাবে জানেন? সেটা হলো আমাদের যখন ভাগ জায়গা হচ্ছে তখন আমরা এই কথা বুঝে দিচ্ছি, আমাদের এই পাশে বুঝে দিচ্ছি। আর আপনার যে ব্যাটারি চালিত অটো রিক্সার কোনো না, ব্যাটারি চালিত অটো রিক্সা তো আমরা কোনো লাইসেন্স দিইনি। কেন তথ্য কারণে কেন তথ্য থাকবে আমার কাছে? কেন থাকবে? থাকবে না কেন? আমাদের অবৈধ, অবৈধ নিবন্ধিত। তাহলে চলছে কিভাবে? চলছে কিভাবে আমিও জানি। এরপর গন্তব্য রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানেও একই অবস্থা। অটোরিকশার কথা শুনতেই সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা যেন কথা বলতে নারাজ। তারপরেও দীর্ঘ অপেক্ষার পর জানা গেল প্যাডেল আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা আসলে দক্ষিণ সিটিতে কত, আর ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কি করছেন তারা। আমাদের এখানে নিবন্ধিত রিকশার সংখ্যা বর্তমানে হচ্ছে 2020 সালে যেটা করা হয়েছিল, সেই সংখ্যাটা হচ্ছে 1,82,630। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এসব ব্যাটারি চালিত অবৈধ রিকশা নিয়ে কর্মযজ্ঞ শুরু করার কথা রয়েছে। কিন্তু যেগুলো আসলে অটো চার্জার বা ব্যাটারি চালিত চলছে, সেগুলো কি কোনো পরিসংখ্যান কি আপনাদের কাছে কি আছে? না, সেই সম্পর্কিত এখনো পর্যন্ত আমার কাছে নাই। আবার যখন দিবে নিবন্ধন আহ্বানের জন্য বিজ্ঞাপন দিবে, তখন হচ্ছে আবার হচ্ছে এটার হচ্ছে সংখ্যাটা বলা যাবে আর কি।
রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে যেসব অবৈধ অটোরিকশা তার কোনো সঠিক পরিসংখ্যান নেই তাদের কাছে। তবে অবিশ্বাস্য হলো সত্য, তাদের কাছে প্যাডেল চালিত যে রিকশাগুলো রয়েছে তার তথ্য রয়েছে। তবে এই প্রশ্নের উত্তর জানতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অসংখ্যবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরেছি। তবে এই ব্যর্থ হয়ে ফিরে কারণ কি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু পদক্ষেপ নেবেন সেই প্রশ্নের উত্তর জানতে চায় নগরবাসী। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। যশোরের মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগর এই 3 উপজেলার ভবদহের জলাবদ্ধতা স্থায়ী সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সকলের প্রচেষ্টায় এবছর 17,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ভবদহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আগামীতে আমাদের 2টা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখাইনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে। সকলে পুরোপুরি বন্ধের পথে নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী রেশম বীজাগার 17টি পদের বিপরীতে আছেন কেবলমাত্র একজন কর্মকর্তা। সীমিত আকারে দুধ চারা উৎপাদন করা হলেও দীর্ঘদিন ধরে বন্ধ পলু পালন সহ অন্যান্য কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার দিনমজুর শ্রমিকরা। অনেকে বাধ্য হয়েছেন পেশা বদল করতে। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস উচ্ছ্বাস। এক সময়ের প্রাণচাঞ্চল্য ঘেরা রেশম বীজাগার এখন কেবলই শুনশান নীরবতা। 2019 সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পুল বা রেশম পোকা পালন। তবে সীমিত পরিসরে 29 বিঘা জমিতে করা হচ্ছে শুধুমাত্র তুঁত চারা উৎপাদন। এ কারণে বেকার হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। এখন কাজ করছে মাত্র 20 থেকে 22 জন। এর মধ্যে অনেকেই চলে গেছেন অন্য পেশায়, কেউ কেউ শেষ বয়সে রয়েছেন কষ্টে। এখানে ডিম পাড়াইতো পোকা দিয়ে, ডিম পাড়ানোর পরে এটা চুরি দিয়ে ডিম পাড়াইয়ে পরে এখান থেকে আবার বাচ্চা ফোটাইতো। আস্তে আস্তে বাচ্চা থেকে গুটি তৈরি হইতো, রেশম গুটি। পুল পালন বন্ধ থাকায় 7টি পুলঘর এবং রেয়ারিং হাউস বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সরঞ্জামাদি। 8টি স্টাফ কোয়ার্টার সহ সব ভবনগুলো এখন বেহাল দশা। চুরি হয়ে যাচ্ছে দরজা জানালা সহ অন্যান্য জিনিসপত্র। কার্যক্রম বন্ধ থাকায় পরিষ্কারের অভাবে রেশম বীজাগারের অভ্যন্তরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। পুনরায় এটি চালু করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা। এখানে অনেক শ্রমিক কাজ করত, অনেক বেকার সমস্যার সমাধান হতো। এখন আর সেই পাঞ্চঞ্চল নাই, কোনো স্টাফ নাই। বছর 5 কাজ বন্ধ হয়ে গেছে, চারার পরে রপ্তানি হয়, যেটুকু ওইটুকু কাজ করে আমারে। সারা বাংলাদেশে 11টি বীজাগার আছে, 11টি বীজাগার চলমান আছে, শুধুমাত্র ঈশ্বরদী বীজাগারটি বন্ধ করে রেখেছে। রেশম বীজাগারের অফিসটিতে 17টি পদ থাকলেও আছেন কেবলমাত্র ফার্ম ম্যানেজার। এই অফিসে কর্মকর্তা কিংবা কর্মচারী বলতে সবই এখন তিনি। আমার এখানে কোনো জনবল নাই, আমি একা, এবং যা আছে বিল্ডিংয়ে সবই ফাটা। রিয়ারিং বন্ধ, আপনার স্যাবলিং আছে, এই জিনিসটা বর্তমানে বন্ধ আছে। কিন্তু অফিসাররা বলে যে দেব অর্থনৈতিক সংকটের কারণে, আপনার টাকা পয়সা না থাকার কারণে এখনো দেয়নি। 1962 সালে ঈশ্বরদী পাবনা আঞ্চলিক মহাসড়কের পাশে হারুখালী মাঠ এলাকায় 107 বিঘা জমির ওপর গড়ে তোলা হয় ঈশ্বরদী রেশম বীজাগার। শামস উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব হাওড়ের অস্থায়ী গ্রামের খবর দিয়ে। সুনামগঞ্জের হাওড়ে শুরু হয়েছে ধান কাটা। বড় মৌসুমে ধান কাটতে প্রায় 50 বছর ধরে হাওড়ে জমি বর্গা চাষ করতে আসে কৃষকরা। প্রতি বছর কৃষাণীদের আগমনে হাওড়ের পাড়ে 15টি পরিবারের সমন্বয়ে গড়ে ওঠে দৃষ্টিনন্দন অস্থায়ী গ্রাম। গ্রামটিতে বছরের প্রায় 8 মাস দুর্ভোগকে সঙ্গী করে বসবাস করেন বর্গা চাষিরা। দুর্ভোগ লাঘবে 2টি পাকা বাড়ি, সৌরবিদ্যুতের সুবিধা সহ পাকা রাস্তার দাবি ভুক্তভোগীদের। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের পাড়ে গড়ে ওঠা কলাবাড়ি নামের অস্থায়ী গ্রামটি যেন প্রাচীন যুগের এক নিদর্শন, যেখানে নেই আধুনিকতার কোনো ছোঁয়া। বাঁশ ও ছন দিয়ে তৈরি ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। দৃষ্টিনন্দন হলেও দুর্ভোগের শেষ নেই এই গ্রামের মানুষের। বিদ্যুতের আলো না থাকায় এখনও আদিম যুগের মানুষের মতো হারিকেন ব্যবহার করেন তারা। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ কোনো আশ্রয়স্থল। ওরা খুব কষ্টের মধ্যে আছে, খেত কৃষ্টি করছে, আদ্যাবাগি আজ্ঞা করছে। আজকের রাত্রে গত রাত্রে বৃষ্টি ফাতরে সম্পূর্ণ লয়ে গেছে গা। তুফানে বই পাই তো কালকে রাত জেনে মোর মুখে 5 মিটার তো আমরা কোনো আশা ভরসা নেই, আমরা বাচ্চা কাচ্চা দেখবো কিনা দেখবো। সারা বছরের অন্য জগতে এভাবেই গত 50 বছর ধরে সন্তানাদি বাড়িতে রেখে জীবনের ঝুঁকি নিয়ে হাওরের বুকে বসবাস করে আসছে 15টি পরিবার। প্রতি বছরের কার্তিক মাসে দল বেঁধে কৃষকরা এসে বড় ধান উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করে। বৈশাখ মাসে ধান কাটা ও মারাই শেষে সারা বছরের খাদ্য যোগান দিয়ে আপন নিরে ফিরে চলে তারা। চলতি বছর শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ভুক্তভোগীরা। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষি কাজ করি, ফরার জমি কেউ আনি 3 মন 4 মন চুকে কেউ আদ্যাবাগি করি। আমরা ধান ঠেকানোর মাঝে কোনো ক্ষেত্র আছে 4 আনা রয়েছে 12 আনা গেছে কি। সরকারে যদি আমরা একটু সাহায্য করতে তো আমরা ভালো একটু চলতাম পারি। কলাবাড়ি নামের এই গ্রামের কৃষকদের প্রয়োজনে পানি সংরক্ষণের জন্য বাঁধ ও সড়ক সংস্কার করলে অন্য কৃষকরা উপকৃত হবেন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি সংরক্ষণের লাগি জাঙ্গালের দরকার, বাঁধের দরকার, কিন্তু আমরা ওই পর্যাপ্ত বরাদ্দ হয় না, এই বাঁধ বানতাম পারি না। আবার ওই যে বৈশাখ মাস হয়েছে, এখন এই হাওরের ধান উঠাইতে মানুষের অনেক অনেক হিমশিম খায়, অনেক কষ্ট হয়। যে ওই শুধুমাত্র রাস্তার লাগে উন্নত করা যেত, তাইলে কৃষকরা অনেক লাভবান হইতো। ইলিয়াস কমল, মাই টিভি।